মেইনলি হচ্ছে 1 জিবি হোস্টিং মানে হচ্ছে কি 1 জিবি ফাইল রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এতটুকু তো বুঝতে পারছি, ফাইল ম্যানেজার আর কি পিএইচপি অ্যাডমিন আর হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস। এখন আমরা দেখব কি এফটিপি অ্যাকাউন্ট। মূলত এই এফটিপির মাধ্যমে আমরা জাস্ট শুধুমাত্র ফাইলগুলোকে ম্যানেজ করতে পারবো। ফাইল, এখানে যে ফাইল ম্যানেজার দেখলাম আমরা, ফাইল ম্যানেজার সিপিএল এর মধ্যে কি অনেক কিছু আছে, ফাইল ম্যানেজার আছে, পিএইচপি অ্যাডমিন আছে, ওয়েবমেল আছে, আর অনেক কিছু অপশন আছে। কিন্তু আমরা যদি এফটিপি ইউজ করি, এফটিপি অ্যাক্সেস ইউজ করি, তাহলে জাস্ট কি করতে পারবো, ফাইলগুলো ম্যানেজ করতে পারবো, আর কিছুই না। অনলি ফাইল, ফাইল ম্যানেজারের ভিতরে যে ফাইলগুলো থাকে শুধুমাত্র এই ফাইলগুলো, বাকিগুলো পাবো না। বুঝতে পারছি। বাট এইটা মেনটেন করতে গেলে আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, সফটওয়্যারের মাধ্যমে তারপর আমাদেরকে লগ ইন করতে হবে। সফটওয়্যারের নামটা হচ্ছে ফাইলজিলা। কি নাম? ফাইলজিলা। আচ্ছা আমরা যদি ফাইলজিলা লিখে জাস্ট সার্চ দিই গুগলে, এখানে ফার্স্টে যে লিঙ্কটা পাবো ডাউনলোড ফাইলজিলা, এখানে যাই, বাসায় যেয়ে জাস্ট এটা ডাউনলোড করে নেবেন। এই যেটা ডাউনলোড ফাইলজিলা, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করবেন। ওকে, এখানে 64 বিট লেখা, যদি আপনাদের 32 বিট হইতো এখানে অটোমেটিক্যালি 32 বিট চলে আসতো। ওকে, আচ্ছা ডাউনলোড করে ইনস্টল করবেন নর্মাল সফটওয়্যারের মতো। আমি করি, ডাউনলোড করি, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, এখানে ফাইলজিলা লিখে সার্চ দিই, না নাই, যাক ভালো হয়েছে না থাকাতে। আচ্ছা এখন এইটারও একটা অ্যাক্সেস থাকবে। এখন এইটার অ্যাক্সেসটা আমরা পাবো কোথায়? এইটার অ্যাক্সেসটা আমরা পাবো হচ্ছে এখান থেকে আমাদের ক্রিয়েট করে নিতে হবে সিপ্যানেল থেকে। এটা কেন ক্রিয়েট করা হয়? ধরেন আমি একটু বলি, যেমন আপনারা কয়জন আছেন এখানে, ধরেন 20 জন আছেন। তো আমি চাচ্ছি আপনারা 20 জন জাস্ট ফাইলগুলো ম্যানেজ করতে পারবেন, যাতে ওই একজনের ফাইল আরেকজন ডিলিট করে না ফেলতে পারেন। এই জন্য কি দিয়ে দিলাম, জাস্ট নির্দিষ্ট ফোল্ডারে অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট আপনার যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে জাস্ট ওইটাই অ্যাক্সেস করতে পারবেন, অন্যগুলো পারবেন না। এইটার জন্য মূলত আমরা এই এফটিপি অ্যাকাউন্টটা ইউজ করব। হ্যাঁ, এখান থেকে সবকিছু করা, সিপ্যানেল থেকে সবকিছু করা যাবে। এটা হচ্ছে ধরেন অ্যাডমিন, মালিক, যা খুশি তা করতে পারবেন। আর এফটিপি মানে কি, জাস্ট ফাইল। আচ্ছা এখান থেকে অবশ্যই আমাদের কি করতে হবে, এফটিপি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা এর মধ্যে আমরা সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলি। ইয়েস, এগ্রি, নেক্সট 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 দিলেই হবে। কালকে থেকে আপনাদের HTML স্টার্ট করব, অল্প অল্প, বেশি না, খুব অল্প। কোন ফাইলটা? না এটা দিয়ে দিবেন, এটা ডাউনলোড করে নেবেন। কারণ এখানে 64 বিট আছে, আপনারা যখন মানে 32 বিটে যাবেন তখন দেখবেন যে ইনস্টল হচ্ছে না। বাট আপনি যখন ডাউনলোড করতে যাবেন 32 বিট দিয়ে, তখন এখানে 32 বিট চলে আসবে। বুঝতে পারছি। আর যদি না আসে সমস্যা নাই, এখানে দেখেন 32 বিট লেখা আছে, এখানে ক্লিক করলেই চলে আসবে। আচ্ছা নেক্সট ইনস্টল। এটা হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। 64 বিট ভালো, স্পিড না, এটার ফ্যাসিলিটি কিছু বেশি। আচ্ছা স্টার্ট করলাম না, ফিনিশ দিলাম। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে এখানে চলে আসলাম না, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যে এখানে একটা নাম দেই, যেমন ধরেন আপনার নাম কি, তৌহিদুল, তৌহিদুল এই নাম, এটা নাম থাকবে। আর এখানে একটা পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা কপি করে রাখলাম, আই হ্যাভ কপিড, ইউজ। জাস্ট আমাদের কি লাগবে, একটা ইউজার নেম লাগবে, এটাকে ইউজার নেম বলা হয়, লগ ইন ইউজার নেম, আর একটা কি পাসওয়ার্ড। নিচে দেখেন আরেকটা লেখা আছে, যেটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ ইচ্ছা মতো দিতে পারবেন। আচ্ছা এখানে কি আছে, হোম ডেভ জোয়ান মানে হচ্ছে আমাদের ডিরেক্টরিটা আর কি। তারপর কি আছে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। আমরা যদি এতটুকুকে ডিলিট করে দেই, এখন কতটুকু পর্যন্ত আছে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। তার মানে হচ্ছে এই যে ইউজার আছে তৌহিদুল, উনি এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে যা আছে সবকিছু অ্যাক্সেস করতে পারবে। বুঝতে পারছি। এখন যদি আমি স্ল্যাশ দিয়ে লিখে দিই, আমাদের ফোল্ডারের নাম কি ছিল জানো, পেজ 56। এখন যেটা হবে, জাস্ট এই 56 ফোল্ডারের ভিতরে যে মানে যে ফাইলগুলো আছে সেগুলোই জাস্ট কি এই তৌহিদুল অ্যাক্সেস করতে পারবে। পাবলিক আন্ডারস্কোর ফোল্ডারের ভিতরে যে আরো অনেক অনেক ফোল্ডার আছে সেগুলো আর পাবে না। বুঝতে পারছি ব্যাপারটা। আপনি যদি এটার পরে স্ল্যাশ দিয়ে আরেকটা লিখে দেন, WP
কন্টেন্ট, এখন জাস্ট ডব্লিউপি কন্টেন্টের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে। এর আগে যে ডব্লিউপি অ্যাডমিন আছে, ইনক্লুজ আছে, আর অথবা অনেক ফাইল আছে, ওগুলো আর পারবে না। বুঝতে পারছি ব্যাপারটা, কেন এফটিপি অ্যাক্সেস ইউজ করা হয়। আমি যাচ্ছি পুরোটাই অ্যাক্সেস করতে পারবে। ওকে, ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট। কোনটা এখানে দেখা যায়? উপরে দেখা যায়? না, এই যে কপি করবো আমরা, এই যে এখানে কপি করে নিছি আমি, এটা মানে হচ্ছে আই হ্যাভ কপিড দিস। আমাকে বলতেছে আপনি কপি করছেন কিনা, আমাদের কপি করে নিতে হবে। এই যে সিলেক্ট করে কপি করলাম, আমার কি সেটাই পেস্ট করতে হবে না কোথায়, আমাকে রাখতে হবে, জানতে হবে। ঠিক আছে, এই যে এখানে রেখে দিলাম। আমাদেরকে জাস্ট কনফার্ম করতে বলতেছে যে আমরা কপি করছি কিনা। আবার ক্রিয়েট করলাম, কারণ আগেরটা করে দিছি। আচ্ছা, এটা আবার ইউজ করি। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, জাস্ট কনফার্ম করতে বলতেছে যে আমি কপি করছি কিনা, কারণ কপি না করলে তো ভুলে যাব, এই জন্যে। আচ্ছা, ক্রিয়েট করলাম। এখন এত সময় লাগতেছে? না না না, হ্যাঁ চলে আসছে, দেখেন এই যে নিচে আগে অলরেডি একটা ক্রিয়েট করা আছে, নিচেটা চলে আসছে কি tawhidul@devjoy.com। এটা হচ্ছে ইউজার নেম, তো লগ ইন। পাসওয়ার্ড তো মনে আছে, পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে এখান থেকে, বাট দেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে, এখন তো আমরা জানি ইউজার নেমটাও জানি, পাসওয়ার্ডও জানি, এখন আমরা এফটিপি দিয়ে লগ ইন করতে পারবো। লগ ইন করলে কোন ফোল্ডার দেখতে পারবো? public_html ফোল্ডারে যা আছে, যত ফাইল আছে সেগুলো দেখতে পারবো। যেমন আমরা এখন ফাইল জিলাটা ওপেন করি, ফাইল জিলা, এই যে ফাইল জিলা ওপেন করলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কি কি জানি? ইউজার নেম জানি। আমাদের ইউজার নেম কি? এই যে এটা tawhidul@devjoy.com দিয়ে দিলাম ইউজার নেম। পাসওয়ার্ড কোনটা? এই যেটা। আর পোর্ট হবে অলওয়েজ 21। কত হবে? 21। অনেকগুলোর মধ্যে 22 থাকতে পারে, বাট ওটা এফটিপি না, ওটা হচ্ছে এসএফটিপি। অনেক হোস্টিং সার্ভারের মধ্যে এসএফটিপি ইউজ করা হয়। যদি সেটা এসএফটিপি হয় তাহলে এটার পোর্ট হবে কত? 22। বুঝতে পারছি, বাট আমাদেরটা কি? এফটিপি। আমরা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না এখান থেকে, এফটিপি তো, সো আমাদেরটা কত হবে? 21। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর এখানে হোস্ট হবে মূলত হচ্ছে ওই আমাদের ওয়েবসাইটের নামটা, উইথাউট এইচটিটিপি অথবা www, জাস্ট কি ওয়েবসাইটের মেইন ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেন। এই হোস্টটা অনেক হোস্টিং সার্ভারে ডিফারেন্ট হইতে পারে, বাট আপনাকে যদি ডিফারেন্ট হয় তাহলে আপনাকে জেনে নিতে হবে হোস্টিং যাদের কাছ থেকে আপনি হোস্টিং কিনছেন তার কাছ থেকে। বুঝতে পারছেন ব্যাপারটা? যদি ডিফারেন্ট হয় তাহলে কার কাছ থেকে জেনে নিতে হবে? যার কাছ থেকে আপনি হোস্টিং নিয়েছেন, অথবা যেই কোম্পানির কাছ থেকে আপনি হোস্টিংটা কিনছেন। বুঝতে পারছো এখন? ক্লিয়ার? আচ্ছা, এখন জাস্ট কুইক কানেক্ট করেন। এখানে কিন্তু এইচটিটিপি দেওয়া যাবে না, আবারও বললাম, কুইক কানেক্ট। ওকে, যা আসলে কিছু আসলেই জাস্ট ওকে দিবেন। ফেল, আমরা কি পাসওয়ার্ড বলছি? could not connect। তাই? আচ্ছা, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি। হ্যাঁ, কপি চেঞ্জ করলাম, চেঞ্জ পাসওয়ার্ড। ঠিক আছে তো, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আবার দিই পাসওয়ার্ডটা দিয়ে কুইক কানেক্ট। পোর্ট না দিলেও অটোমেটিক্যালি নিয়ে নেয়, মানে 21 অটোমেটিক্যালি নিয়ে নেয়, বা 22 অটোমেটিক্যালি নেয় না। খেয়াল করেন এখানে কি কি আসছে। আমাদের public_html ফোল্ডারটা আমরা দিয়ে দিয়েছিলাম, এখানে কোথায় গেল? এই যে এখানে কতটুকু মেইনটেইন করতে পারবে public_html ফোল্ডারে যা আছে, দেখেন এখানে কোথায় চলে আসছে? public_html ফোল্ডারে। এই যে উপরে যেটা দেখতে পারতেছি ডট ডট, এর মানে হচ্ছে আমি ব্যাগে যেতে যাচ্ছি, ব্যাক ফোল্ডারে। বাট আমি যদি ব্যাক ফোল্ডারে যাই, দেখেন তো কিছু আসে কিনা? কিছু আসে না, কারণ কি? এর পিছনে আমি মেইনটেইন করতে পারবো না। এখানে কিন্তু আরো ফোল্ডার ছিল সি প্যানেলের মধ্যে, আরো ফোল্ডার আছে না পাবলিক, এই যে ইটিসি মেইল হাবিজাবি, এগুলো কিন্তু আর অ্যাক্সেস করতে পারতেছি না। বাট আমি অ্যাক্সেস করতে পারবো কোনগুলা? এর ভিতরে যা আছে, এর ভিতরে এই ফোল্ডার আছে, এগুলো আছে, হাবিজাবি যা কিছু আছে। বুঝতে পারছি? আমরা ইচ্ছা করে এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো, বাট এখানে জিপ করে আপলোড করা যাবে না। এখানে জাস্ট এই লেফট সাইডে শো করতেছে আমাদের কম্পিউটারের ফাইলগুলো, এই যে লেফট সাইডে দেখছেন,
এখানে যাই ব্যাগে যাই, ওখানে দিলে ব্যাগে যেতে পারবো। সাপোজ আমাদের ওয়ার্ডপ্রেসটা কোথায় আছে, ডাউনলোডের মধ্যে আছে না, তো এখান থেকে যাই ডাউনলোড, উপর থেকেও যাওয়া যাবে। এটা ল্যাব টু, এই যে ডাউনলোড, তাই না, ওয়ার্ডপ্রেস, এগুলোই তো ফাইল, আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলগুলো। এখন যদি ওয়ার্ডপ্রেস ফাইল ইনস্টল দিতে চাই, সাপোজ এখান থেকে আমরা নতুন ডিরেক্টরি, ক্রিয়েট ডিরেক্টরি মানে হচ্ছে ক্রিয়েটেড নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ক্লিক করি, এই যে ডিরেক্টরি নাম দিয়ে এখন আমরা দিয়ে দিলাম হচ্ছে নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারটা চলে আসবে, একটু সময় লাগবে, যে নতুন চলে আসছে। এখন আমরা ইনস্টল দিব কোথায়, ওয়ার্ডপ্রেস নতুনের ভিতরে। ওপেন করি ফোল্ডারটা। এখন আমরা নর্মালি সিপেনে থেকে কি করতাম, আপলোড করতাম জিপ করে। এখানে যেটা করতে হবে, সবগুলো ফাইল সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে টান দিয়ে এখানে ছেড়ে দিতে হবে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, মানে টান দিয়ে সিলেক্ট করে টান দিয়ে ছেড়ে দিতে হবে। কিছু আছে, আপলোডে ক্লিক করলো কি অটোমেটিক্যালি এখানে চলে আসবে, অথবা টান দিয়ে ছেড়ে দিলাম এখানে, দেখছেন আপলোড হচ্ছে, সময় লাগে, অনেক সময় লাগে যদি আপলোড করতে। এই যে আপলোড হচ্ছে, দেখছেন অনেক সময় লাগে, এটা হচ্ছে মেইন। আচ্ছা যাই হোক, স্টপ দিয়ে দিই, স্টপ 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 কোথায়, ভিউ এডিট, আচ্ছা যাই হোক আপলোড দিতে পারবো। আবার যদি আমরা চাই এখান থেকে কোনো ফাইল আমরা আমাদের কম্পিউটারে নিয়ে আসবো, তাহলেও পারবো। জাস্ট কি টান দিয়ে কম্পিউটারে যেই ফাইল আছে এখানে যে কোনো জায়গায় কি অ্যাড করে দিব, কাজ শেষ। আমরা যদি চাই কোনো ফাইল ডিলিট করতে, ডিলিট করা যাবে, রিনেম করা যাবে, তারপর ডাউনলোড করা যাবে একটা ফাইল, এগুলো তো বুঝলাম। আবার এডিট করা যাবে, এডিটে ক্লিক করে, এটা হচ্ছে অ্যাপটিভির কাজ। বুঝতে পারছি ব্যাপারটা? বাট এফটিপি সার্ভার কেন দেয় ডিপার্টমেন্টে? মানে বুঝি না আপনার কথা, মানে এফটিপি সার্ভার দিয়ে গেলে কি হয়? ও আচ্ছা, ডাউনলোড, আচ্ছা বুঝতে পারছি। তার মানে হচ্ছে তাদের হোস্টিং এর মধ্যে কিছু আপলোড করা আছে, ঠিক আছে, ওখান থেকে ডাউনলোড দিলে তাড়াতাড়ি ডাউনলোড হয়, এটাই, এই জন্যই দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে করা। আচ্ছা বুঝতে পারছি সবাই। এখন ক্লায়েন্ট যদি আপনাকে জাস্ট এফটিপি অ্যাক্সেস দেয়, কিসের জন্য, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য, ওয়ার্ডপ্রেস কি ইনস্টল করা যাবে? শিওর করে দেখাইতে পারবেন? কিভাবে সম্ভব? আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে কি কি লাগে এখন বুঝতে পারছেন? করা যাবে, করা যাবে। সো আপনাকে যদি ক্লায়েন্ট এফটিপি অ্যাক্সেস দিয়ে বলে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দাও, পারবেন করতে? করা সম্ভব? সম্ভব না। এই জন্য এটা, এই কোশ্চেনটা করলাম। বুঝতে পারছি এখন, কারণ এফটিপি দিয়ে কি আমরা ফাইলগুলো আপলোড করতে পারতেছি, বাট বাকিগুলো আপলোড করবো কিভাবে? সরি, পিএইচপি অ্যাডমিন ডাটাবেস ক্রিয়েট করবো কিভাবে? ডাটাবেস তো লাগবেই। আবার যদি এরকম করে আপনাকে এফটিপি দিয়ে দিল, আবার ডাটাবেসে অ্যাক্সেস দিয়ে দিল, তাহলে করা যাবে, যেহেতু কি আপনার কাছে অ্যাক্সেস আছে। বুঝতে পারছি ব্যাপারটা? সেটাই, ডাটাবেস তো লাগবে, হ্যাঁ সেটাই। আচ্ছা এই হচ্ছে ফ্যাক্টর। আর কি কি বাকি আছে দেখি, এখানে কিছু বাকি আছে। ডাব্লিউপি অ্যাডমিন তো পারি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ডাব্লিউপি অ্যাডমিন। ধরেন এরকম একটা কাজ দিল ক্লায়েন্ট আপনাকে, যেখানে সিপ্যানেলও দরকার নেই, এফটিপিও দরকার নেই, ডাব্লিউপি অ্যাডমিন হলেই দরকার, তখন আপনাকে ক্লায়েন্ট কি দিবে? ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে দিবে। আমরা তো জানি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে কি কাজ করা যায়, মানে যত ড্যাশবোর্ড যা কিছু চেঞ্জ করা যায় চেঞ্জ করা যায়। বাট আপনি চাচ্ছেন কি থিমের কোনো ফাইল চেঞ্জ করবেন, এডিট করবেন, তখন কি লাগবে? ফাইল জিলা লাগবে অথবা সিপ্যানেল লাগবে। বাট আপনার যেটা আছে কি অপশনের মাধ্যমে জাস্ট অপশনগুলো চেঞ্জ করবেন, অথবা কোনো একটা কিছু দিয়ে পেজ ক্রিয়েট করে দিবেন, তখন কি ডাব্লিউপি অ্যাডমিনই এনাফ। তখন আপনাকে ক্লায়েন্ট কি দিবে? ডাব্লিউপি অ্যাডমিন। ক্লিয়ার? ব্রাউজার চলে গেল। আচ্ছা আরো কিছু বাকি আছে না? এখানে আর বাকি নেই। আরেকটা জিনিস বুঝাই দিই আপনাদের, যেমন আপনি যখন কোনো একটা হোস্টিং কিনবেন, তখন কি হোস্টিংটা কোথায় শো করবে? একটু আগে বলছিলাম, আচ্ছা বলি নাই, ওটা অফ ক্লাস ছিল। আচ্ছা আপনি যখন কোনো একটা হোস্টিং কিনবেন, তখন মূলত সেটা শো করে হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের মধ্যে। আইপি অ্যাড্রেসটা এরকম থাকে, এরকম টাইপের থাকে আর কি আইপি অ্যাড্রেসটা। নর্মালি ওয়েবসাইটে শো করে কোথায়? আইপি অ্যাড্রেসের মধ্যে। যখন আপনি কোনো কি কিনেন, কোনো একটা হোস্টিং কিনবেন,
এরকম থাকবে, বুঝতে পারছি। কিন্তু আমাদের ডোমেইনটা কেন দরকার? আইপি অ্যাড্রেস দিয়ে তো আমরা ওয়েবসাইটে শো করাইতে পারতেছি। আমাদের যে হোস্টিংটা আছে, এই যে ফাইলগুলো রাখলাম, এগুলো আমরা আইপি অ্যাড্রেস দিয়ে শো করাইতে পারবো। কিভাবে আমি একটু দেখাই। যেমন ধরুন এই হোস্টিং এর আইপি অ্যাড্রেসটা জানতে হবে, এখানে তো লেখা নাই। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশনে যাই দেখি পাই কিনা। এই হোস্টিং এরও একটা আইপি অ্যাড্রেস আছে। দেখি এটা অ্যাপ্লাই হয় কিনা। এটা লেফট সাইডে লেখা থাকে, বাট এটা কাজ হচ্ছে না। তো একটু দেখি পাওয়া যায় কিনা আইপি অ্যাড্রেসটা। কন্টাক্ট ইনফরমেশন, ইউজার ম্যানেজার, আছে এখানে? এখানেও নাই। ড্যাশবোর্ড, ওইটা না, ওইটা হচ্ছে আমরা কোন কম্পিউটার দিয়ে লগ ইন করছি এটা। না, এখানে নাই। আচ্ছা, যাই হোক। কোনটা? আচ্ছা, ব্যান্ডউইথ হচ্ছে আপনার কিভাবে কাজ করে সেটা বলি আমি। প্রত্যেকটা আপনার হোস্টিং সার্ভার ব্যান্ডউইথের মাধ্যমে কাজ করে। ব্যান্ডউইথটা কিরকম আমি বলি। যেমন আপনি আমার ওয়েবসাইটটা যতজন ইউজার ব্রাউজ করবে, ব্রাউজের উপরে অটোমেটিক্যালি ব্যান্ডউইথ কমতে থাকবে। যেরকম আপনার প্রত্যেকটা হোস্টিং এর ব্যান্ডউইথ দেওয়া থাকে। যেরকম ধরেন ব্যান্ডউইথ দেওয়া আছে 10 জিবি, 10 জিবি ব্যান্ডউইথ কিনছেন আপনি। সো কেনার পরে সো ওটা হচ্ছে মান্থলি বেসিক হিসাব করা হয়। যেমন এক মাস ব্যান্ডউইথ হচ্ছে কি 10 জিবি ইউজ করা যাবে। এটার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা যারা ভিজিট করবে, ভিজিট করলে একটু একটু করে ব্যান্ডউইথ কমবে। আপনার ব্যান্ডউইথ যদি শেষ হয়ে যায়, আপনার ওই ওয়েবসাইট আর ব্রাউজ করতে পারবেন, এরর দেখাবে। এটার একটা এক্সাম্পল দিই। আমরা যখন এডুকেশন বোর্ডের রেজাল্ট দেখতে যাই না আমরা, তখন এরর দেখায়। কেন দেখায়? এই ব্যান্ডউইথের জন্য, সাইজের জন্য দেখায় না, ব্যান্ডউইথের জন্য দেখায়। কারণ হচ্ছে এখন অনেক ইউজার একসাথে আসতেছে, ব্যান্ডউইথ কুলাইতে পারতেছে না, একসাথে এত সাপ্লাই দিতে পারতেছে না, চাপ নিতে পারতেছে না, এই জন্য কি এরর দেখায়, একমাত্র ব্যান্ডউইথের কারণে। হ্যাঁ, এটার সমাধান হচ্ছে অনেক পাওয়ারফুল হোস্টিং কিনা, হোস্টিং সার্ভার। বুঝতে পারছেন? যেরকম আপনি ধরেন ফেসবুকে লাখ লাখ ইউজার একদিনে আসতেছে, তাদের কি কোনো এরর দেখায়? ইউটিউব বলেন, কোটি কোটি ইউজার দিনে সেকেন্ডের মধ্যে আসতেছে, কিছু হয়? কিছু হয় না। বাট বাংলাদেশের ওয়েবসাইটে আসলে কিন্তু ঠিকই হয়। বুঝতে পারছেন? কয়জন একসাথে দেখে? 2-3 লাখ, 4 লাখ, এর বেশি তো হবে না, তাই তো? বাট যাই হোক, যতগুলোই হোক, গেলেই কি এরর এরর এরর, রেজাল্ট দেখতে পারতেছে না। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, হ্যাঁ। তারা ভাবে একদিনের জন্য একটু কষ্ট করো, নর্মালি তো কিছু হয় না, নর্মালি তো ইউজার কম থাকে, তখন আর সমস্যা হয় না। বাট যখন একসাথে অনেক আসে, তখন কি সমস্যায় পড়ে যায়। আচ্ছা, এটা কি আসছে? বুঝতে পারছি তো এখন? আচ্ছা, বুঝতে পারি নাই তো, যেটা দেখার মতো সেটাই তো দেখাই নাই। আচ্ছা, আইপি অ্যাড্রেসে যে কথাটা বলছিলাম, সো এখানে কি লেখা? ডোমেইন। বাট আপনি যদি ডোমেইনটা না কিনতেন, তাহলে কিরকম হইতো? এরকম একটা আইপি অ্যাড্রেস থাকতো, আইপি অ্যাড্রেসে গেলে কি হইতো? আপনার ওয়েবসাইটে শো করতো, যেটা সবাই দেখতে পারতো। কিন্তু দেখতে কি খারাপ দেখা যায় না? আইপিটা মুখস্থ করতেও কঠিন। এই জন্য আমরা যেটা করি, কি ইউজ করি? ডোমেইন ইউজ করি। জাস্ট আইপি অ্যাড্রেসের পরিবর্তে নামটা ইউজ করি মনে রাখার জন্য। তখন কি হয়? নামের মধ্যে আমাদের ওয়েবসাইটে শো করে, এইটাই ডিফারেন্ট। এই জন্যই আমরা ডোমেইন ইউজ করি। বুঝতে পারছি এখন? চলবে। চলবে। আমি আপনাদেরকে একটু পরে এটাই দিব, আইপি অ্যাড্রেসে দিব, কারণ ডোমেইন নাই। বুঝতে পারছি এখন? না না না, ওল্ডার নতুন ভার্সন না। কারণ এই ফাইলগুলো কোথা থেকে আসতেছে বলেন তো? এখন এই যে ফাইলগুলো কোন একটা কম্পিউটার থেকে আসতেছে। এই যে ফাইলগুলো হোস্টিং আপনাকে কোনো একটা কম্পিউটার থেকে কিছু একটা স্পেস দিচ্ছে এই হোস্টিং এর মাধ্যমে। ব্যাপারটা বুঝতে পারছেন? কম্পিউটার, আর প্রত্যেকটা কম্পিউটার রান হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে, একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে। সো আপনি যখন আইপি অ্যাড্রেসটা লিখবেন, তখন ওই কম্পিউটার থেকে ওই আইপি অ্যাড্রেসটা কি মানে ফাইলগুলো যেখানেই থাকবে ওখানেই শো করবে। এত সহজ না, মানে ব্যাপারটা যেরকম এরকম না। একটা হোস্টিং সার্ভার আপনি তৈরি করে ফেলবেন, ব্যাপারটা অনেক সহজ, অনেক ব্যাপার স্যাপার আছে এখানে।
অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক কিছু কিনতে হয়, ডেভেলপমেন্ট, এই ধরনের অনেক সিস্টেম আছে। বাংলাদেশে কিন্তু এখন একটা হোস্টিং কোম্পানি নাই, নিজস্ব হোস্টিং কোম্পানি নাই। ওগুলো হচ্ছে রিসেলার, এই যে আমি যেটা বললাম ওইটাই, বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এরকম, বাট নিজস্ব হোস্টিং সার্ভার নাই। ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা ইমেল জেনারেট করি, ইমেল করি, দেখেন ইমেল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে যাই। আচ্ছা দেখেন, এখান থেকে যে করলে যেটা হবে, তোমাকে তো বুঝাইছিলাম মনে হয়, তাই না? বুঝাইছি না ইমেল অ্যাকাউন্ট। এখান থেকে আমরা একটা নাম লিখি, যেমন আমরা দিলাম হচ্ছে বেজ 56। এখন আমরা যখন জিমেল থেকে যখন অ্যাকাউন্ট করি তখন কি হয়, যেমন এটা ইউজার নেম base56@gmail.com, বাট আমাদের এখানে যেটা হবে, আমাদের ডোমেইন নাম অনুযায়ী ইমেলটা হবে, যেমন base56@devjoyer.com। বুঝতে পারছি ব্যাপারটা? এখানে আর জিমেল ডিমেলের ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ, ওয়েবসাইটের নামটা শো করবে, মানে নিজের ব্র্যান্ডের নামেই কি আপনার ইমেল, কপি ইউজ পাসওয়ার্ড। এখন জাস্ট এখানে একটা কোটা দিয়ে দিতে হবে। কোটা মানে হচ্ছে আপনার কতটুকু স্পেস হবে, আপনার ইমেলে কতটুকু স্পেস নিতে পারবে। যেমন জিমেলের কিন্তু একটা স্পেস আছে, কত জিবি, 15 জিবি, ওইটাই এটা আর কি। আমি কমিয়ে দিলাম, এত লাগবে না, 10 MB দিয়ে দিলাম। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে, কাজ শেষ। হ্যাঁ, নিজেরাই দিতে হবে, এটা লিখলেই হবে, এখানে লিখলেই হবে। আমি যা জেনারেট করে নিলাম স্ট্রং পাসওয়ার্ড যাতে ইউজ করা যায়, আপনারা এখানে নিজেরা লিখলেই হবে। ওকে, দেখাচ্ছি। দেখেন এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? বেজ 56। এটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, কি অ্যাক্সেস করব? ইনবক্স থাকবে, সেন্ড করা যাবে মেসেজ, কেউ মেল করলে আসবে, এখানে যদি কেউ সেন্ড করে মোড়ে যেয়ে দেখেন এখানে কনফিগ অ্যাক্সেস ওয়েব মেল, এখানে ক্লিক করি জাস্ট, এই যে অ্যাক্সেস হচ্ছে। একটু ওয়েট করি। চলে আসছে, চলে আসছে। এখন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, গডি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এই তিনটা মানে হচ্ছে ওয়েবমেল অ্যাপ্লিকেশন, তিন ধরনের ইন্টারফেস হবে জাস্ট, মানে তিন ধরনের দেখা যাবে, এটাই ডিফারেন্ট। ফার্স্ট এটা ইনস্টল করলাম অলরেডি, থিমের মতো, মানে এক একটা থিম ইনস্টল করলে কি এক এক ধরনের কালার টালার চলে আসে, ডিজাইন চেঞ্জ হয়ে যায় এরকম। এবার আমরা যদি এখানে যাই, হ্যাঁ সময় তো একটু নেবেই, চলে আসছে দেখছেন, নিউ মেসেজ, তারপর ইনবক্স, ড্রাফট, সেন্ড, ট্রাশ, হাবিজাবি যত ফোল্ডার আছে সব চলে আসছে জিমেলের মতো। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখুন কম্পোজ করে নিউ মেসেজ লেখা যাবে, ইনবক্স কেউ সেন্ড করে চলে আসবে। একটা এক্সাম্পল দেখাই, আমরা জিমেলে যাই, অলরেডি একটা লগ ইন করা আছে, এটা মনে হয় ফ্যাক হইতে পারে, মানে মার্কেট প্লেস দেখানোর জন্য ক্লিক করছে। আচ্ছা, কপি করি। আচ্ছা না, আমাদেরটা লগ ইন করে নিই, অরিজিনালও তো হইতে পারে, তাই না? আরেকজনেরটা ইউজ করা ঠিক হবে না। আমারটা ইউজ করতে গেলে আবার করা লাগে, ঝামেলা। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা মেল সেন্ড করি, দেখি যায় কিনা। আমাদের মেল অ্যাড্রেসের নাম কি এখানে, base56 base56 devjoyer.com। ঠিক আছে, সাবজেক্ট দিয়ে দেয় একটা হ্যালো, এখানে টেক্সট দিয়ে দিলাম দিস ইজ এ টেক্সট মেসেজ। ওকে, সেন্ড করে দিই, সেন্ড হয়ে গেছে। এখন আমরা একটু রিফ্রেশ দেই, দেখে আসছে কিনা, আর একটু রিফ্রেশ দেই, একটু ওয়েট করি তাহলে। সেন্ড মেইল, এই যে চলে আসছে, 2-3 সেকেন্ড সময় লাগে। তো
চলে আসছে, হ্যালো হ্যালো চলে আসছে। ওকে, বুঝতে পারছি। আবার আমরা নতুন একটা এখান থেকে মেসেজ সেন্ড করি, ওটার মধ্যে gmail.com। এখানে একটা সাবজেক্ট লিখে দিলাম, এখানে একটা ডিটেলস লিখে দিলাম, এখানেও অ্যাটাচমেন্ট সেন্ড করা যাবে এটার মাধ্যমে। হ্যাঁ 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 করা যাবে। সেন্ড করি, চলে আসবে। সেন্ড করলাম তো, এখানেও চলে আসবে, চলে আসছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি এই এখানে এই মেলটার মধ্যে লগ ইন করা যাবে উইথাউট সি প্যানেল লগ ইন, মানে সি প্যানেল লগ ইন করা ছাড়া এখানে চলে আসতে পারবে, তাই না? যদি সি প্যানেলে যেতে হয় তাহলে তো ঝামেলা, সি প্যানেলও মেনটেন করতে পারবে না, জানি অন্য আরো অন্য কিছু অন্য কারো ইনফরমেশন ডিলিট করে দিবে, উল্টাপাল্টা করে ফেলতে পারবে। এজন্য কিভাবে করতে হবে দেখেন, আমাদের ডোমেনে আসতে হবে, ডোমেনের নামটা লিখতে হবে, কোলন দিয়ে লিখতে হবে 2095, তাহলে মেইলে লগ ইন করতে পারবে। ইন্টারপ্রেস করি আমরা, কি আসছে ওয়েব মেইল লগ ইন। এখন জাস্ট কি দিবে, এখানে ইমেল অ্যাড্রেসটা দিবা, এখানে পাসওয়ার্ডটা দিবে। এখন তো বুঝতে পারছি। এখন এখান থেকে লগ ইন করলে পাসওয়ার্ড তো ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেছি, লগ ইন করা যাবে না। বুঝতে পারছি। এখন সরাসরি মেইলে চলে যাবে, সি প্যানেলে যাবে না। লগ ইন করতে হবে কোথায়, ওয়েবসাইটের নেম কোলন 2095। ওকে, আচ্ছা এই হচ্ছে সিস্টেম। আরো সিস্টেম বাকি আছে কিনা দেখি। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে এতক্ষণ অনেক কষ্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম না, এখন আমরা সফটওয়্যার সেকশন আসছি, সফটওয়্যার 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 সেকশন আছে, তাই না? তাই তো, এখানে কুইক ইনস্টল নামে একটা অপশন আছে, দেখছেন কুইক ইনস্টল, এখানে ক্লিক করেন, নতুন ট্যাব ওপেন করি। অথবা অনেক সময় এখানে ওয়ার্ডপ্রেস সরাসরি পাবেন, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস লেখা থাকবে না অনেক সময়, অনেক সি প্যানেলে, ঠিক আছে? বাট যদি না পান তাহলে কোথায় যাবেন, কুইক ইনস্টল। আবার অনেক জায়গায় লিখতে পারে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এরকমও লিখতে পারে, আবার ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল এরকমও লেখা থাকে। লেখা থাকে, কি করবেন, ক্লিক করবেন, ওটার মধ্যে ক্লিক করলে কি এরকম জায়গায় চলে আসবে। আচ্ছা, এরকম আসবে না, কিরকম আসবে আমি বলি। আমরা কোনটা ইনস্টল করব, ওয়ার্ডপ্রেসে ক্লিক করি আমরা, এই যে এরকম চলে আসবে, এরকম চলে আসবে। ওকে, তারপর আমাদের ক্লিক করতে হবে ইনস্টল ওয়ার্ডপ্রেসের মধ্যে। দেখেন এখানে ফার্স্টে কি করলাম, ডোমেইনটা সিলেক্ট করলাম, তার মানে কি এই ডোমেইনে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আচ্ছা, এখন যদি এখানে যদি আমরা কিছু দেই, এটা হচ্ছে ইনস্টল প্যাথ হিয়ার, মানে হচ্ছে একটা ফোল্ডারের নাম দেবো। আমরা যদি কোনো চাই কোনো একটা ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেবো, তাহলে ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে, যেমন এটা ফোল্ডারের নাম। মানে হচ্ছে এই ওয়েবসাইটের পরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হবে, যেটার নাম কি এটা, এবং এটার ভিতরে কি হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। একটু দেখাই, সাবডোমেন, হ্যাঁ সাবডোমেনও ক্রিয়েট করা যাবে, আবার মেইন ডোমেনেও করা যাবে এখান থেকে, বাট মেইন ডোমেনে অলরেডি করা আছে। কি ক্রিয়েট করছিলাম আমরা, কিসের মধ্যে, ওটার মধ্যে তো অলরেডি ইনস্টল করা আছে, ওটা হচ্ছে আরেকটা সিস্টেমে করতেছি, মানে ওয়ার্ডপ্রেসটা আরেকটা সিস্টেমে ইনস্টল করব। আচ্ছা, সো ইনস্টল করলাম কোথায়, এখানে করলাম। আমরা যদি পাবলিক আন্ডারস্কোর মানে সরি মানে মেইন ডোমেইনে করতে চাই, তাহলে জাস্ট কি এইভাবে রেখে দিব, এখানে কিছু দিতে হবে না। বাট আমরা চাচ্ছি কি নতুন একটা ফোল্ডারে হবে, যেমন ফোল্ডারের নাম দেওয়া যায় এটাই ফোল্ডারের নাম। তারপর ইমেল দিয়ে দিলাম, ব্লগ টাইটেল মানে কি উপরে যেটা শো করে, যেমন এখানেও দিয়ে দিলাম ব্লগ টাইটেল, এটা হচ্ছে টাইটেলের নাম। ইউজার নেম দিয়ে দিই, সাপোজ ইউজার নেম কি হবে, অ্যাডমিন, ফার্স্ট নেম দিয়ে দিই, লাস্ট নেম দিয়ে দিই, কাজ শেষ। আমাদের কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, আমাদের ডাটাবেসে ক্রিয়েট করা লাগবে না, ফাইল নিয়ে আপলোডও করতে হবে না, কিচ্ছু করা লাগবে না। জাস্ট এখানে দেখাই দিবে এই ফোল্ডারের মধ্যে আপলোড হও, অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। এই যে ইনস্টল হচ্ছে, হয়ে গেছে। এখন ভিউ ইজিটা পরে দেখানোই তো ভালো। আচ্ছা দেখেন এখানে লিংকটাও দিয়ে দিছে, এই যে http://devjoy.com, তারপর কি একটা সাবডোমেইনের মধ্যে ইনস্টল হয়েছে, তারপর কি wp admin, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, ইনস্টল হয়ে গেছে। এখানে ক্লিক করি, ড্যাশবোর্ডের লিংকে চলে আসবে, wp admin লিংকে চলে আসবে, এটা চলে আসছে। আমাদের ওয়েবসাইট কোনটা, এখান থেকেও দেখা যাবে, যে ওয়েবসাইট চলে আসছে, দেখছেন এটা আসছে। এটার কারণ হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করা, যেটার মতো ওয়েবসাইটে শো করে না, এরকম মেসেজ শো করে।
আমরা এখন কি আমাদের পাসওয়ার্ড কোনটা, যে পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছে, অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন অটোমেটিক্যালি ড্যাশবোর্ডে চলে যাবে। দেখেন ড্যাশবোর্ডে চলে আসছে, বুঝতে পারছি। আচ্ছা এখানে কিছু প্লাগইন মানে এখান থেকে ইনস্টল করলে কিছু প্লাগইন অটো চলে আসে, এগুলা রিমুভ করে দিলেই হবে। যেরকম এই যে মোজো মার্কেট প্লেস, এই প্লাগইনটা চলে আসছে, এই যে এটা মোজো মার্কেট প্লেস। ব্লাড দেখা যাচ্ছে এখন এখন আর এটা থাকবে না, এই কামিং সুন থাকবে না, আমাদের ওয়েবসাইটে শো করবে, বুঝতে পারছি। আচ্ছা এই হচ্ছে সিস্টেম, করতে পারবো এটা। আর কিছু আছে লাইভ সার্ভার, কার কোনো কোশ্চেন আছে, কনফিউশন আছে? বলেন। হ্যাঁ আপনারাই ক্রিয়েট করবেন। আচ্ছা যেমন আপনি 10টা ফোল্ডার ক্রিয়েট করলেন 10 জনের নামে, 10টা ফোল্ডারের মধ্যে 10টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন। আপনি চাচ্ছেন কি যার নামে যেই ফোল্ডারগুলো ক্রিয়েট করা আছে জাস্ট সে ওইগুলাই কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। সো আপনি 10টা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, করে 10 জনকে দিয়ে দিলেন। বাট কিভাবে দিবেন, ওখানে ফোল্ডারের নামটা লিখে দিবেন আর public_html/ ফোল্ডারের নাম। তখন সে কি করতে পারবে, জাস্ট এই ফোল্ডারের ভিতরে যা আছে ওগুলো অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? পাসওয়ার্ড তো অবশ্যই লাগবে, পাসওয়ার্ড তো লাগবেই, প্রত্যেকটা অ্যাকাউন্টেরই তো পাসওয়ার্ড লাগবে লগইন করতে গেলে। আচ্ছা এখন বুঝতে পারছি। আচ্ছা আর কিছু নাই এখানে।